আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলো থেকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। আপনারা ওগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগতেছে। এই মুহূর্তেও আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। যে দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি। যে দর্শক শ্রোতা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন, আপনি উপকৃত হলে অন্য ভাইরা উপকৃত হবে, তাদেরকে ওই ভিডিওটা ছড়িয়ে দিতে পারবেন, তারা আবার অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারবে। এভাবে সবাই অজানা জিনিসটাকে জানতে পারবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব স্ট্রোক নিয়ে। হোয়াট ইজ স্ট্রোক? স্ট্রোক কি? স্ট্রোক কোথায় হয়? স্ট্রোক কেন হয়? স্ট্রোকের কারণটা কি? স্ট্রোকের আদি ইতিহাস, স্ট্রোকের আদি বৃত্তান্ত সব কিছু বলবো। দর্শক শ্রোতা, আপনারা শুনতে থাকুন যে হোয়াট ইজ স্ট্রোক। স্ট্রোক কি? স্ট্রোক হলো ব্রেনের একটা রোগ। ব্রেনে যখন রক্ত চলাচলের অব্যাহত থাকে, ব্রেনের যখন রক্ত চলাচলে যখন ব্যাঘাত ঘটে, তখন স্ট্রোক হয়। স্ট্রোক দুই ধরনের, একটা ইস্কিমিক স্ট্রোক, একটা হেমোরয়েজ স্ট্রোক। এখন ইস্কিমিক স্ট্রোকটা কি? ইস্কিমিক স্ট্রোকটা হলো ব্রেনে ব্রেনে যখন রক্তনালী যখন ক্লপস হয়ে যায়, রক্তনালী যখন ব্লক হয়ে যায়, বিভিন্ন রোগের কারণে হতে পারে। এটা ডায়াবেটিস মেলাইটাসের কারণে হতে পারে। ওই রক্তে কোলেস্টেরলের মাত্রা, বিশেষ করে ট্রাইগ্লিসাইডের মাত্রা অত্যন্ত বেশি থাকলে, বা আরও অন্য কোনো সমস্যা থাকলে, তখন ওই রক্তনালীটা ব্লক থাকলে ওখানে আর ওই রক্ত চলাচল করতে পারে না। ফলে ওই ব্রেনের ওই জায়গাটা রক্ত চলাচল করতে না করার কারণে ওই জায়গাটার ব্রেনটা, ওখানের সেলগুলো অতি দ্রুত মারা যায়। কয়েক মিনিটের ভিতরে মারা যায়। 5 থেকে 10 মিনিটের ভিতরে এই সেলগুলো কিন্তু মারা যায়। চিন্তা করে দেখেন, 5 থেকে 10 মিনিটের ভিতরে এই সেলগুলো মারা যায়। এইটাকে আমরা বলি ওই ইস্কিমিক ইস্কিমিক ডিসঅর্ডার। রক্ত চলাচল ওখানে করতে পারে না, ও রক্তনালী ক্লোপস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে। আর একটা হলো যে হেমোরাইজ স্ট্রোক। হেমোরয়েড স্ট্রোক বিশেষ কারণে, যদি বিশেষ করে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, আরও বিভিন্ন রোগের কারণে যদি ওই রক্তর যে শিরাগুলো আছে, এই শিরাগুলো সূক্ষ্ম ভেইন, মাথার যে ভেইন, এই ভেইনগুলো যদি এই ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে মাথায় ওই রক্ত জমে, এই রক্ত জমাটাকে কিন্তু আমরা ওই হেমোরোজিক স্ট্রোক বলি। আর এটাও গুরুত্বপূর্ণ, তাৎক্ষণিকভাবে এই চিকিৎসাটাকে করাতে না পারলে ওই রক্তটা ওখানে জমাট বেঁধে যায়, ওখান থেকে বড় ধরনের একটা সমস্যা হয়ে যায়। আর স্ট্রোকের লক্ষণ কি? স্ট্রোকের লক্ষণ বলার আগে আমরা একটা জিনিসকে আপনাকে বুঝাই। আমরা স্টাডি করেছি ফাস্ট, ফাস্ট। এই ফাস্টের মিনিং কি? 1 নাম্বার হলো ফেস। আমরা ফেসের দিকে তাকালেই বুঝি যে এ রুগী স্ট্রোক করেছে কি করে নাই। এই যে মুখমণ্ডল, এটা ওই একদিকে বাঁকানো থাকে, বা জড়তা থাকে, জিহ্বা ঠিক মতন সেই করতে পারে না, কথা ঠিক মতন সে বলতে পারে না, জড়তা মুখে চলে আসে। এইটাই ফার্স্টের 1 নাম্বার ওয়ার্ড, ফেস। এই ফেস দিয়ে বুঝি। নাম্বার 2, এ এ এতে আর্মস, এই বাহু, এটা সিঙ্গেল বাহু আর বোধ বাহু। এই বাহুগুলো কিন্তু হয়ে যায়, দুর্বল হয়ে যায়, নাড়াচাড়া করাতে অক্ষম হয়ে যায়, বাহুগুলো কিন্তু সক্ষম থাকে না। এক কথায় যেটাকে প্যারালাইজ বলে। প্যারালাইজড হয়ে যেতে পারে, সিঙ্গেল হাতও হতে পারে, বোথ হ্যান্ডও হতে পারে। আঙুলগুলো এরকমের খুলে থাকবে, এগুলো মুট করতে পারবে না। এরকমের অসর, যেটাকে বলা হয় অসর, প্যারালাইজ।
এরকমের হাতও হতে পারে, পাও হতে পারে, হাতের সাথে কিন্তু পাও হয়, এক হাত এক পা। এটা ডান সাইডে হতে পারে, বাম পাশে হতে পারে। ডান পাশে যদি সমস্যাটা হয়, হেমোরয়েডসটা যদি বাম পাশে হয়, ইস্কিমিকটা যদি এই সেরিব্রাল হেমোরয়েডাল ডিসঅর্ডার, হেমোরয়েড ডিসঅর্ডার যদি আপনার ডান পাশে হয়, তা বাম পাশের হাতটা কিন্তু অবশ হয়ে যাবে। যদি মাঝখানে ওই বাম পাশে হয়, তা ডান পাশেরটা কিন্তু অবশ হয়ে যাবে। এরকমের ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ, ওই মেডুলে অবলঙ্গুটার কাছে, ওখানে যদি হয় তাহলে চাইরোটা হাত পা অবশ হয়ে যাবে। ওই স্পাইনাল কর্ডে তখন আর ভালো রকমের কাজ করে না। স্পাইনাল কর্ডের উপরের অংশেই মেডুলা অবলঙ্গটা, ওর কাছেই কিন্তু এই এটা 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 হয়ে থাকে। আমরা সচরাচর এটা দেখে থাকি, নিয়মিত দেখে থাকি, স্টাডিতে আমরা এটা দেখেছি। হ্যাঁ, তাই আপনাদের সাথে ওই স্টাডির কথাই আলোচনা করছি। নূতন করে কিছু এখানে সংযোজন বিয়োজন করা হচ্ছে না। তারপর আসে আর্মস বললাম, আর্মসে অনেক কথা বলা হলো। তারপর আসে FAST, তারপর আসে এসে আসে স্পিচ, কথা বলার ক্ষমতা। এই কথা বলার ক্ষমতা এলোমেলো বকে, হ্যাঁ, এলোমেলো বকে, বা কথা বলতে পারে না, একটা বলে আরেকটা হয়ে যায়, বা ওই তার স্মরণশক্তি তাৎক্ষণিকভাবে কমে যায়, কোথায় কি কিছুই মনে রাখতে পারে না। হ্যাঁ, এগুলো স্পিচ। হ্যাঁ, তারপর আসে ST, টি, এই টিতে হয় টাইম। এই টাইম কত টাইমের ভিতরে হলো এইটাও ডক্টরকে জানতে হবে। টাইমের ভিতরকে জেনে তারপর আসে রোগীর তাৎক্ষণিকভাবে, হ্যাঁ, ওই সিটি স্ক্যান, MRI, হ্যাঁ, এরকমের আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে হবে, করিয়ে দেখতে হবে। এবং অবশ্যই একজন অভিজ্ঞ, একজন বিশেষজ্ঞ নিউরোমেডিসিন, নিউরোসার্জন, এদের তত্ত্বাবধানে এই রুগী থাকবে। নিউরোসার্জনের তত্ত্বাবধানে থাকলেই কিন্তু এই স্ট্রোকের রুগী চিকিৎসা হবে। এই কিন্তু সাধারণভাবে না। আর এটা ওই চেম্বারে রেখে নয়, বাসায় রেখে নয়, হ্যাঁ, এটা ওই হ্যাঁ, ভালো মানের ক্লিনিকে, ভালো মানের হসপিটালে ওখানে রেখে, অর্থাৎ যেখানে নিউরোলজিস্ট বা নিউরোলজি ডক্টরদের পদার্পণ করে ওখানেই যেতে হবে। যেমন ঢাকাতে হলে আমরা বলি যে আপনি নিউরো সায়েন্সে যান, বা ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে নিউরো মেডিসিন বিভাগ আছে, সেখানে নিউরো মেডিসিনের ডক্টররা আছে। এই সিলেটেও আমি সিলেট থেকে আছি, কথা যোগ দিয়েছি, সিলেটে ওসমানী মেডিকেল কলেজেও নিউরোলজির বেশ কয়েকজন ডাক্তার আছে, সার্জন আছে, হ্যাঁ, এরাও চিকিৎসা দিয়ে থাকে। বেসরকারি হসপিটালগুলোতেও বেশ কয়েকজন নিউরোলজির ডক্টর আছেন, তারা কিন্তু সেবা দিয়ে থাকেন। তো স্ট্রোক হলে একটা লাইফের পরিবর্তন হয়ে যায়, একটা জীবনের পরিবর্তন হয়ে যায়। তারপরও এটাকে মানিয়ে নিতে হবে, এটার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, কিচ্ছু আর করার নাই। থ্যাংক ইউ অল।